আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটি নতুন অধ্যায় শুরু করছি। এর আগে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছি। আজকে লিজ ফাইন্যান্সিং এই অধ্যায়টা শুরু করছি। ইজারা অর্থায়ন, লিজ ফাইন্যান্সিং অর্থাৎ কি ইজারা অর্থায়ন। লিজ মানে হচ্ছে ইজারা। এখানে আমাদের মেন বিষয়, এই অধ্যায়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির কোনো স্থায়ী সম্পত্তির প্রয়োজন যদি হয়, স্থায়ী সম্পত্তি বলতে এখানে ইকুইপমেন্ট বা কম্পিউটার বা কোনো যন্ত্রপাতি, যাই হোক কোনো মেশিন এরকম কিছু যদি প্রয়োজন হয়, তাহলে সে এই মেশিনটা বা ইকুইপমেন্টটা বা কম্পিউটার এটা সংগ্রহ করতে পারবে দুইটা পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে বাইং অপশনের মাধ্যমে কিনে, অথবা লিজ অপশনের মাধ্যমে। কিছু কিছু কোম্পানি আছে, লিজিং কোম্পানি, এরা বিভিন্ন ইকুইপমেন্ট বা বিভিন্ন লিজ সরঞ্জাম কী করে লিজ দিয়ে থাকে, এখান থেকে সে সংগ্রহ করতে পারবে। অথবা যে বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যারা আছে, যারা বিক্রি করে আর কি, তাদের কাছ থেকে এরা কিনতে পারবে। আচ্ছা, তাহলে দুইটা অপশান, একটা হচ্ছে লিজ, মানে লিজ নিতে পারবে ইকুইপমেন্টটা সে, অথবা কোনো একটা প্রতিষ্ঠান কাছ থেকে সম্পূর্ণটা ওটা নিজের অর্থায়নে কিনতে পারবে। এখন সে যদি কিনে, তাহলে সম্পূর্ণ মেশিনটাই বা ইকুইপমেন্টটা সম্পূর্ণ নিজের। আর যদি লিজ নিয়ে আসে, তাহলে সে লিজ গ্রহীতা হিসেবে কাজ করবে, আর একজন কি সেটা তাকে লিজ দিবে। যদি লিজ নেয়, তাহলে সেক্ষেত্রে একটা খরচ আছে তার, প্রত্যেক বছরের শেষে বা প্রত্যেক বছরের শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণে লিজ রেন্ট বা ইজারা ভাড়া তাকে প্রদান করতে হবে লিজ দাতাকে। আর যদি সে নিজে কিনে, তাহলে সেক্ষেত্রে যেহেতু সে লোন নিয়ে কিনবে, কেনার ক্ষেত্রে তাকে অবশ্যই লোন নিয়ে মেশিনটা বা ইকুইপমেন্টটা কিনতে হবে। তো লোন নিয়ে যদি কিনে, তাহলে প্রত্যেকটা বছরের শেষে বা প্রত্যেক বছরের শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণে লোনের কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে এখানে আমাদের অপশান আছে দুইটা, একটা লিজ অপশান, একটা হচ্ছে বাইং অপশান। বাইং অপশানের ক্ষেত্রে আমাদের এখানে প্রশ্ন করবে এটা যে একটা ইকুইপমেন্ট দরকার, বা একটা যন্ত্রপাতি দরকার, বা একটা কম্পিউটার দরকার। এখন এরা সে লিজ নিবে না নিজেই ক্রয় করবে। এখন লিজ নেওয়ার ক্ষেত্রে তার যে খরচগুলো হবে প্রত্যেক বছরে, এখন লিজ নেক বা কোনো এক জায়গা থেকে কিনুক, যদি লিজ নেয় একটা নির্দিষ্ট মেয়াদে লিজ দেবে, 5 বছর বা 7 বছর বা 10 বছরের জন্য লিজ দেবে। এখন 5 বছর বা 7 বছর বা 10 বছর, যে কয়েক বছরের জন্যই সে লিজ নেক, একটা বছরের শেষে বা শুরুতে নির্দিষ্ট পরিমাণ সারা বছরে যে কিস্তিগুলো দিবে এবং অন্যান্য যে খরচগুলো করবে, তো প্রত্যেক বছরে যে খরচটা হবে 5 বছর বা 10 বছর, সেই খরচটার বর্তমান মূল্য আজকে বের করবে। যে লিজ অপশানের ক্ষেত্রে টোটাল 5 বছরের জন্য যে লিজ নিয়ে কত টাকা ওর পিছনে খরচ হলো প্রতি বছরে, সেই টাকাটার আজকের মূল্য কত, তাহলে টোটাল কত মূল্য, এটা আমরা লিজ অপশানের ক্ষেত্রে বের করব। আর বাইং অপশানের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে আমরা বাইং যেহেতু কিনছি, তাহলে সেক্ষেত্রে আমি যেখান থেকে আমি লোনটা নিচ্ছি, সেখানে প্রত্যেক বছরে একটা কিস্তি পরিশোধ করতে হবে, বছরের শেষে বা বছরের শুরুতে। সেই কিস্তির টোটাল আর অন্যান্য আরও কত খরচ হচ্ছে ওই মেশিনটার পিছনে, যেহেতু মেশিনটা নিজে কিনেছে, মেশিনটা সম্পূর্ণ পরিচালনা করার দায়িত্ব তার, সুতরাং এটা পরিচালনা করতেও যে একটা খরচ হবে, সেই খরচই বা প্রতি বছরে কত টাকা হচ্ছে, সেই খরচটার সম্পূর্ণ এক বছরে কত হচ্ছে সেটার বর্তমান মূল্য বের করব। কয় বছর, ওইটা আয়ুষ্কাল কত বছর চলবে, মেশিনটা কত বছর চলবে, 5 বছর, 7 বছর বা 10 বছর, যে কয় বছরই চলুক, ওই 5 বছর বা 7 বছরের টোটাল কত টাকা ওর পিছনে খরচ হবে, ওই টাকাটার বর্তমান মূল্য বের করব। এখন দুইটা বর্তমান মূল্য বের করার পর লিজ অপশানের বর্তমান মূল্য আর বাইং অপশানের বর্তমান মূল্য, এই দুই মূল্যের মধ্যে আমরা তুলনা করব। যে মূল্যটা কম হবে সেটাই নেওয়া, সেই অপশান থেকে মেশিনটা বা ইকুইপমেন্টটা সংগ্রহ করাটা লাভজনক হবে। এখানে আমাদের প্রশ্নে উল্লেখ করবে এটা যে একটা ইকুইপমেন্ট দরকার বা একটা কম্পিউটার দরকার বা একটা যন্ত্রপাতি দরকার, এই যন্ত্রপাতিটা কোন পদ্ধতিতে সে গ্রহণ করবে বা কোন অপশান থেকে সে সিলেক্ট করবে বা কোনটার থেকে তার নেওয়াটা লাভজনক হবে, এটা হচ্ছে প্রশ্ন থাকবে। এখন আমরা দুইটারই ক্ষেত্রেই আমরা যাচাই করব কোনটাতে টোটাল খরচ কত হলো, তার বর্তমান মূল্য কত, যেটার বর্তমান মূল্য মানে খরচের বর্তমান মূল্য কম হবে সেটাই লাভজনক হবে। এখন দেখো, আমরা এই যে বাইং অপশান আর লিজ অপশান, দুটো অপশান আছে, এই দুটো অপশানের ক্ষেত্রে আমাদের যে প্রতি বছরে যে খরচটা হবে, এই খরচের বর্তমান মূল্য কী করে করতে হয়, এটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথমে আমরা যাচ্ছি কি বাইং অপশান। সে না যদি বাইরে কোথাও থেকে লোন নিয়ে কিনে
যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট যেটাই বলুক সেটা যদি কিনে, তাহলে সেক্ষেত্রে তার টোটাল যে খরচটা হবে সেটার খরচের বর্তমান মূল্য কী করে করতে হয় সেটার স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। বাইং অপশানের ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, যে যেখান থেকে লোন নিচ্ছে সেই লোনের কিস্তির পরিমাণটা কত, প্রতি কিস্তিতে কত টাকা করে দিতে হবে সেটা আমাদের বের করবো। স্টেপ 1, ক্যালকুলেশন অফ লোন ইনস্টলমেন্ট। প্রথম কাজ আমাদের কি, ক্যালকুলেশন অফ লোন ইনস্টলমেন্ট, লোনের ইনস্টলমেন্টটা বের করা। এখন কিস্তি বছরের শেষে যদি প্রদান করে তাহলে সেক্ষেত্রে সূত্র একটা আসবে, আর কিস্তিটা যদি বছরের শুরুতে প্রদান করে তাহলে সেক্ষেত্রে সূত্র ভিন্ন আসবে। এখন কিস্তি যদি বছরের শেষে প্রদান করে সূত্র আসবে এটা, পিভি সমান A/I 1 - 1/1 + I টু দি পাওয়ার n। আর কিস্তি যদি বছরের শুরুতে প্রদান করে, কিস্তি বছরের শুরুতে প্রদান করলে সেক্ষেত্রে সূত্র আসবে পিভি সমান A/I 1 - 1/1 + I টু দি পাওয়ার n। আর পাশে একটা ইন্টু 1 + I। আগেরটা আর এটার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, আগে আমাদের 1 + I লাস্টে ছিল না, আর এখানে আমাদের 1 + I লাস্টে আসে। আচ্ছা, এবার স্টেপ 2, আমাদের প্রথম স্টেপে কিস্তির পরিমাণটা বের করা, আমরা কিস্তির পরিমাণ বের করলাম। কিস্তির পরিমাণ বের করা হয়ে গেলে তারপরে আমরা স্টেপ 2তে যাব। স্টেপ 2তে আমাদের করতে হবে সেটা হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বা ঋণ পরিশোধের তালিকা বা লোন পরিশোধের তালিকা তৈরি করতে হবে। এখন এই তালিকাটা কি, স্টেপ 2, এখানে আমরা যে কাজটা করব, এখানে 6টা কলাম আসবে মোট, 1 2 3 4 5 6, মোট 6টা কলাম আসবে। আর প্রথম কলামে আসবে ইয়ার, কয় বছরের জন্য আমরা লিজ নিয়েছি বা কয় বছরের জন্য আমরা এই ইকুইপমেন্টটা ব্যবহার করছি, কতদিন আমরা লোনটা পরিশোধ করব, সেই লোন পরিশোধ সময়টা আমরা এখানে লিখব। ইয়ার প্রথমে লিখবো আমরা কি, ইয়ার 5 বছর হলে 1 2 3 4 5, মোট 5টা আমাদের সারি আসবে নিচে, ইয়ারের সারি আসবে 5টা। তারপরে 2 নম্বর কলামে আমরা লিখব লোন অ্যাট দ্য বিগিনিং, বছরের শুরুতে লোনের পরিমাণ, মানে যে টাকাটা আমরা লোন নিয়ে মেশিনটা কিনছি বা ইকুইপমেন্টটা কিনছি ওইটা আসবে হচ্ছে লোন অ্যাট দ্য বিগিনিংয়ে, প্রথমেই ফার্স্ট ইয়ারে আসবে ওইটা। তারপরে 3 নম্বর কলামে আসবে ইনস্টলমেন্ট, আমরা স্টেপ 1-এ যে ইনস্টলমেন্টগুলো পাবো, স্টেপ 1-এ যে ইনস্টলমেন্টটা পাবো সেই ইনস্টলমেন্ট আমরা 3 নম্বর কলামে লিখব, প্রত্যেকটা ঘরে একই আসবে। তারপর 4 নম্বরে আসবে ইন্টারেস্টের পরিমাণ, ইন্টারেস্ট লোন অ্যাট দ্য বিগিনিং, এইখানে যে অ্যামাউন্ট থাকবে আমরা এই অ্যামাউন্টকে ইন্টারেস্ট রেট দিয়ে গুণ করব। ইন্টারেস্ট রেট দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে প্রতি বছর ইন্টারেস্টের পরিমাণ, যে বছরের বিগিনিংয়ের পরিমাণ যেটা থাকবে সেই বছরের বিগিনিংয়ের পরিমাণকে আমরা এই ইন্টারেস্টের রেট দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি ইন্টারেস্টের পরিমাণ। 5 নম্বরে আসবে প্রিন্সিপালের পরিমাণ পাবো কী করে, প্রিন্সিপালটা পাবো হচ্ছে 3 থেকে 4 বার, 3 নম্বর কলাম থেকে 4 নম্বর কলামটা বাদ দিব, এই যে এখানে লেখা আছে 5 নম্বর সমান 3 - 4, তারপরে ইনস্টলমেন্ট মাইনাস ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা পাবো কি প্রিন্সিপাল। 6 নম্বরে আসবে লোন অ্যাট দ্য এন্ড, বছরের শেষে লোনের পরিমাণ, লোন অ্যাট দ্য এন্ড বছরের শেষে লোনের পরিমাণ। এখন বছরের শেষে লোনের পরিমাণটা পাবো কী করে আমরা, 2 থেকে 5 বাদ দেবো, 2 নম্বরে কী ছিল লোন অ্যাট দ্য বিগিনিং, লোন অ্যাট দ্য বিগিনিং যেটা থাকবে ওইখান থেকে আমরা 5 নম্বর কলামে প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা পাবো এই অ্যামাউন্টটাকে বাদ দিলে আমরা পেয়ে যাবো লোন অ্যাট দ্য এন্ড। আচ্ছা, আমরা এরকম করে 5 বছরে 5টা কলাম কমপ্লিট করব, একটা অঙ্ক যখন কমপ্লিট করব তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট ইয়ারে কি আমাদের প্রথম ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মনে করলাম যে 5 বছরের জন্য এটা লোন নেওয়া হয়েছিল, লোনটা পরিশোধ করতে হয় 5 বছরে, তাহলে সেক্ষেত্রে লাস্ট ইয়ারে গিয়ে আমরা ইন্টারেস্টের পরিমাণ যেটা বের করব এটা 1 2 3 4 প্রথম 4 বছর যেভাবে করব সেইভাবে না করে একটু আলাদাভাবে করব। লাস্ট ইয়ারে বিগিনিং লোন অ্যাট দ্য বিগিনিং একটা পরিমাণ পাবো, লোন অ্যাট দ্য বিগিনিংয়ের পরিমাণ যেটা আসবে আর ইনস্টলমেন্টের পরিমাণ যেটা থাকবে, আমরা এই দুটো পার্থক্যকে কী করব ইন্টারেস্টের পরিমাণ হিসেবে দেখাবো। কী করে, হয়তোবা আমি ধরে নিচ্ছি একটা অ্যামাউন্ট, লোন অ্যাট দ্য বিগিনিং ছিল 10,000 আর ইনস্টলমেন্টের পরিমাণ এখানে দেওয়া আছে কত 12,000 লাস্ট ইয়ারে গিয়ে, তাহলে লোন ছিল 10,000, ইনস্টলমেন্ট দিচ্ছি 12,000, তাহলে এখানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 2,000 টাকা। কী করে পেলাম, ইনস্টলমেন্ট থেকে আমরা লোন অ্যাট দ্য বিগিনিং মানে বিগিনিং লোনটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে পেয়ে যাচ্ছি ইন্টারেস্টের পরিমাণ। আমরা লাস্ট ইয়ারে গিয়ে কখনোই ইন্টারেস্ট রেট দিয়ে গুণ করে ইন্টারেস্ট বের করব না, আমরা নিচে এইভাবে লিখে দেব লাস্ট ইয়ার ইন্টারেস্ট শুড বি
অ্যাডজাস্টেড এই কথাটা লিখে তারপরে করব কি লাস্ট ইয়ার ইনস্টলমেন্ট মাইনাস লোন অ্যাট দ্য বিগিনিং অফ লাস্ট ইয়ার, মানে লোনের পরিমাণ যেটা দেওয়া আছে লাস্ট ইয়ারে ওইখান থেকে না ওইটা আমরা বাদ দিব কোথা থেকে, লাস্ট ইয়ার ইনস্টলমেন্ট যেটা আছে সেই ইনস্টলমেন্ট থেকে। এটা হলো আমাদের কি স্টেপ 2। এবার আমরা যাচ্ছি স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশান। আমরা 3 নম্বর স্টেপে গিয়ে করব কি ডিপ্রিসিয়েশনের পরিমাণটা নির্ণয় করব। 1 নম্বর আমরা ডিপ্রিসিয়েশান সাধারণত আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে বিভিন্ন বইতে কিংবা বিভিন্ন সালে যে অঙ্কগুলো আসছে, ডিপ্রিসিয়েশনের অনেকগুলো পদ্ধতি আছে, আমাদের সব পদ্ধতি এখানে করার দরকার নাই। যে 2টা পদ্ধতি আমাদের আসে সেই 2টা পদ্ধতি আমি এখানে আলোচনা করছি, আর তারপরে অন্য কোনো পদ্ধতি যদি আসে সেটা তখন করা যাবে। দেখো স্ট্রেট লাইন মেথড, আমাদের বেশিরভাগ অঙ্কেই স্ট্রেট লাইন মেথডেই ডিপ্রিসিয়েশনটা নির্ণয় করতে বলে। তাহলে স্ট্রেট লাইন মেথড যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা করব কি ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ। এটা আমরা জানি যে ডিপ্রিসিয়েশন সূত্র, এটা আগে থেকে আমরা করে আসছি যে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ওখান থেকে ভাগ করবো কোনটা দিয়ে, এস্টিমেটেড লাইফ দিয়ে। আচ্ছা তাহলে আমরা পেয়ে দেবো কি স্ট্রেট লাইন মেথডে পার ইয়ারের ডিপ্রিসিয়েশনের পরিমাণ, এবং ডিপ্রিসিয়েশনটা প্রত্যেক বছর এখানে কি হবে সমান হবে। আচ্ছা 2 নম্বর হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডের অঙ্ক আমাদের এখানে পাবো। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডটা কী করে করতে হয় দেখো, ডিপ্রিসিয়েশন পার ওয়েট আমরা লিখবো ডিপ্রিসিয়েশন পার ওয়েট সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই সাম অফ ইয়ার ডিজিট। সাম অফ ইয়ার ডিজিট তার মানে এখানে যদি 5 বছরের উল্লেখ থাকে তাহলে 1 থেকে 5 বছর পর্যন্ত 5 পর্যন্ত আমরা যোগ করবো 1 + 2 + 3 + 4 + 5, অথবা সাম অফ ইয়ার ডিজিট এটার একটা সূত্র আছে, আমরা এই সূত্র প্রয়োগ করে করতে পারবো। সেটা কি সূত্রটা হচ্ছে n × n + 1 n × n + 1 ডিভাইড বাই 2। আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি যে ডিপ্রিসিয়েশন পার ওয়েট ক্ষেত্রে যেটা দেওয়া আছে আর কি সাম অফ ইয়ার ডিজিট, এই সাম অফ ইয়ার ডিজিটের মান আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো n × n + 1 ডিভাইড বাই 2। আচ্ছা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে ডিপ্রিসিয়েশন পার ওয়েট এই মানটা একটা কিছু পাবো, একটা মান আসবে এখান থেকে আমরা একটা মান পাবো। যে মানটা পাবো সেই মান থেকে আমরা এখন কি করব পার ইয়ারের ডিপ্রিসিয়েশন কত এটা বের করবো। এখন পার ইয়ারের ডিপ্রিসিয়েশন কী করে বের করতে হয় খেয়াল করো, যদি এনের মানটা 5 বছর হয় তো সেই ক্ষেত্রে প্রত্যেক বছরের ডিপ্রিসিয়েশন কত হবে আমি বলে দিচ্ছি যে ডিপ্রিসিয়েশন ফর ফার্স্ট ইয়ার, সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের ডিপ্রিসিয়েশন হবে ডিপ্রিসিয়েশন পার ওয়েট ইন্টু 5। এইখানে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানকে আমরা ফার্স্ট ইয়ারের ডিপ্রিসিয়েশন বের করার সময় 5 দিয়ে গুণ করবো। যদি এনের মান 5 হয় তাহলে ফার্স্ট ইয়ারে 5 দিয়ে গুণ, আর ডিপ্রিসিয়েশন ফর সেকেন্ড ইয়ারে কী হবে 4 দিয়ে গুণ, ডিপ্রিসিয়েশন ফর থার্ড ইয়ার ডিপ্রিসিয়েশন পার ওয়েট ইন্টু কত 3, আর ডিপ্রিসিয়েশন ফর ফোর্থ ইয়ার ডিপ্রিসিয়েশন পার ওয়েট ইন্টু 2, আর ডিপ্রিসিয়েশন ফর ফিফথ ইয়ার বা লাস্ট ইয়ার আমরা করবো কী করে এখানে কী করবো ডিপ্রিসিয়েশন পার ওয়েট ইন্টু কত 1। তাহলে প্রথমে আমরা গুণ করব ফার্স্ট ইয়ারের ডিপ্রিসিয়েশন 5 দিয়ে গুণ, সেকেন্ড ইয়ারের ডিপ্রিসিয়েশন বের করার সময় কী করবো 4 দিয়ে গুণ, আর ডিপ্রিসিয়েশন পার ওয়েট এটা থার্ড ইয়ারে গুণ করবো কি ডিপ্রিসিয়েশন পার ওয়েটকে 3 দিয়ে গুণ করবো, ফোর্থ ইয়ারে 2 দিয়ে গুণ, আর ফিফথ ইয়ারে গিয়ে 1 দিয়ে গুণ করবো। তাহলে আমরা কী পাবো প্রত্যেকটা ইয়ারের ডিপ্রিসিয়েশনের পরিমাণ পেয়ে যাবো। তবে এখানে একটা জিনিস সেটা হচ্ছে কি ডিপ্রিসিয়েশন প্রত্যেকটা বছরে আলাদা আলাদা আসবে। এবার আমরা করছি স্টেপ 4। আমরা এখন স্টেপ 4-এ যাচ্ছি। স্টেপ 4-এ কী বলেছে, স্টেপ 4-এ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট। আমরা এখন অ্যানুয়াল পেমেন্টের পরিমাণটা বের করব। এবার স্টেপ 4-এ গিয়ে করব কি অ্যানুয়াল পেমেন্টের পরিমাণ। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট প্রত্যেক বছরে আমাদের কত টাকা যাচ্ছে ওই মেশিনটার পিছনে। আচ্ছা অ্যানুয়াল পেমেন্ট সমান কী আসবে এপি, এটাকে সংক্ষেপে আমরা এপি দিয়ে প্রকাশ করব ইনস্টলমেন্ট প্লাস মেনটেনেন্স কস্ট। ইনস্টলমেন্টের সাথে আমরা কি করব মেনটেনেন্স কস্টটা যোগ করবো। এখন মেনটেনেন্স কস্টটা কি, মেনটেনেন্স কস্টটা হচ্ছে একটা মেশিন কিনলে বা একটা মেশিন বা একটা ইকুইপমেন্ট কিনলে সেটা পরিচালনা করতে ওর পিছনে কিছু খরচ হবে, সেই পরিচালনা খরচকেই বলছে হচ্ছে মেনটেনেন্স কস্ট। তারা ইনস্টলমেন্টটা হচ্ছে আমাদের আমি যেখান থেকে লোন নিয়েছি সেখানে আমাকে কিছু টাকা দিতে হচ্ছে, এটা একটা অবশ্যই মেশিনের পিছনে একটা খরচ। আবার ওই মেশিনটা পরিচালনা করতে ওর পিছনে আরও কিছু টাকা যাচ্ছে, তাহলে এটাকে বলবো মেনটেনেন্স কস্ট, এটাও একটা খরচ। তাহলে এই দুই খরচ মিলে আমরা বলতে পারবো যে এক বছরে মোট কত টাকা যাচ্ছে ওই মেশিনের পেছনে, তাহলে ওইটাকে আমরা বলবো অ্যানুয়াল পেমেন্ট।
ওই এক বছরে মেশিনের পেছনে যে টাকাটা খরচ হচ্ছে সেটাকে বলবো আমরা অ্যানুয়াল পেমেন্ট। তাহলে ইনস্টলমেন্ট প্লাস মেনটেনেন্স কস্ট। 5 নম্বর স্টেপে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট। ট্যাক্স পরবর্তী ইন্টারেস্ট রেটটা কত ধরবো, যেটা আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর হিসেবে ব্যবহার করবো। তাহলে দেখো, ডিসকাউন্ট ফ্যাক্টর হিসেবে যে মানটা আমরা ব্যবহার করবো সেটা আমরা আলাদাভাবে বের করে নিব। সেটা কি? আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট KI = KD × 1 - ট্যাক্স রেট। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র প্রয়োগ করে এখান থেকে আমরা KI এর মানটা বের করে নিব, যেটা হচ্ছে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর হিসেবে ব্যবহার করব অঙ্কে। আচ্ছা, এটা পেলাম। এবার স্টেপ 6টাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইখান থেকে যে মানটা আসবে এই মানের উপর ভিত্তি করে আমাদেরকে কমেন্ট করতে হবে। টেবিল ফর ক্যালকুলেশন অফ পিভি অফ NCO অফ বাইং অপশান। বাইং অপশানের ক্ষেত্রে যে টাকাটা আমার টোটাল চলে গেল প্রত্যেক বছরে, সেই টাকাটার আজকের মূল্য কত, বর্তমান মূল্য কত, এটা আমরা এখন বের করব। তাহলে এখানে মোট 10টা কলাম আসে। ইয়ার প্রথমে আসবে 1 নম্বর কলামে ইয়ার, 1 থেকে 5 বছর, 1, 2, 3, 4, 5। আর অ্যানুয়াল পেমেন্ট আমরা ওই যে স্টেপ 4 বের করেছি অ্যানুয়াল পেমেন্ট, ওই অ্যানুয়াল পেমেন্টটা প্রত্যেকটা ঘরে একই বসবে। আর 3 নম্বরে আসবে ডিপ্রিসিয়েশন, এটা আমরা স্টেপ 3 বের করেছি ডিপ্রিসিয়েশনের পরিমাণ, সেই ডিপ্রিসিয়েশন পরিমাণ যে ইয়ারে যেটা থাকবে আমরা সেই ইয়ারে বসিয়ে দিব। আর 4 নম্বরে আসবে মেনটেনেন্স কস্ট। 4 নম্বরে আমরা দেবো কি? মেনটেনেন্স কস্ট। আমরা যেটা অঙ্কে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে মেনটেনেন্স কস্ট কত, এই মেনটেনেন্স কস্ট প্রত্যেক ইয়ারে একই পড়বে। 5 নম্বরে আসবে ইন্টারেস্ট আমরা পাবো কী করে? আমরা 2 নম্বর স্টেপে ইন্টারেস্টের একটা ঘর করেছিলাম, লোন অ্যামোর্টাইজেশন শিডিউল নামে যে শিডিউলটা করেছি, ওইখানে ইন্টারেস্টের একটা ঘর আছে। সেই ইন্টারেস্টের পরিমাণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে যে ইয়ারে যত ছিল আমরা সেই ইন্টারেস্টের পরিমাণটা ওইখানে দেখে এখানে বসিয়ে দেব। তারপরে 6 নম্বরে আসবে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। আচ্ছা, এখানে আসবে 6 নম্বরে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। তাহলে এটা আসবে কী করে? 3 + 4 + 5, এই যে 3, 4, 5, তার মানে কি? ডিপ্রিসিয়েশন, মেনটেন্যান্স এক্সপেন্সেস বা মেনটেন্যান্স কস্ট, আর এটা হচ্ছে ইন্টারেস্ট। এই তিনটার যোগফলকে বলবো টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। আচ্ছা, এটা পেলাম। এবার এটাকে আমরা গুণ করব ট্যাক্স রেট দিয়ে। 7 নম্বর দিয়ে লিখবো 6 গুণন ট্যাক্স রেট, মানে ট্যাক্সটা পাবো হচ্ছে ট্যাক্সের পরিমাণ আমাদের অঙ্কে বলে দেওয়া থাকবে ট্যাক্স রেটটা। সেই ট্যাক্স রেট দিয়ে আমরা 6 নম্বর কলামে যে মানটা পাবো সেই মানকে গুণ করলে ট্যাক্সের পরিমাণ পাবো। তারপর 8-এ যাবো। 8 নম্বরটা হচ্ছে 2 থেকে 7 বাদ। 2-এ কী ছিল? অ্যানুয়াল পেমেন্ট, আর 7-এ পেয়েছি আমরা ট্যাক্স। তাহলে অ্যানুয়াল পেমেন্ট থেকে ট্যাক্সের পরিমাণটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে NCO বা নেট ক্যাশ আউটলে। আচ্ছা, NCO পেলাম। এবার আমরা 9 নম্বরে যাবো, ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট কত পার্সেন্ট বলে দিবে, ডিসকাউন্ট ফ্যাক্টরের মান বের করতে বলবে। এখন ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত পার্সেন্টে করতে হবে সেটা আমরা এই যে স্টেপ 5-এ আমরা বের করবো। এখানে স্টেপ 5-এ বের করেছি, ওই মানটা এখানে নিয়ে এসে বসিয়ে দিব, যে কত পার্সেন্ট পেলাম ওইখানে সেই পার্সেন্টটা এখানে বসিয়ে দিব। তারপর ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করবো কী করে? এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করার নিয়ম হচ্ছে, আমরা নিচে আলাদাভাবে লিখে দিয়েছি যে ডিসকাউন্ট ফ্যাক্টরের মান নির্ণয় কী করে বের করব একটু পরে আলোচনা করছি। যে ডিসকাউন্ট ফ্যাক্টর প্রত্যেকটা বছরে আলাদা আসবে, প্রত্যেক বছরের মান একটা করে কী করে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন ডিসকাউন্ট ফ্যাক্টরটা পেলাম। ডিসকাউন্ট ফ্যাক্টরে পাওয়ার পর এই প্রত্যেকটা বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে তার পাশের যে NCO থাকবে সেই NCOকে গুণ করব। তার মানে 8 আর 9 এটা গুণ করলে আমরা পাবো কি? পিভির পরিমাণ। এখন এই পিভিটা পেলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সবগুলো পিভির মান যোগ করে আমরা পাবো টোটাল পিভির পরিমাণ কত, এখানে একটা কিছু আসবে। আচ্ছা, পেলাম। তারপর লেস করবো এখান থেকে পিভি অফ স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু বাদ দেবো কেন? কারণ মেশিনটা যে কিনেছে সেটা তো সম্পূর্ণ তারই মেশিন, সুতরাং মেশিন বা ইকুইপমেন্ট বা কম্পিউটার যাই কিনুক এটা সম্পূর্ণ সে নিজে টাকা দিয়ে কিনেছে, সুতরাং ওই মেশিনটা তার। যখন ব্যবহার করে নষ্ট হয়ে যাবে তখন ওই ভাঙ্গা অংশ বিক্রি করে যে টাকাটা আসবে সেটাও সেই পাবে, ওই টাকাটা সেই পাবে। সেই জন্যে পিভি অফ স্যালভেজ ভ্যালু, এই টাকাটা, এই স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য যে টাকাটা আসবে এই টাকাটার বর্তমান মূল্য আমরা বের করবো, কারণ এই টাকাটা কিছুটা হলেও খরচ কমাবে। টোটাল যে খরচ হয়েছে সেই খরচ থেকে কিছু হলেও খরচটা কমাবে, এই জন্য আমরা এই টাকাটা এখান থেকে কী করব? বাদ দিব। তাহলে পিভি অফ স্যালভেজ ভ্যালু এটা বের করবো কী করে? স্যালভেজ ভ্যালু ইন্টু লাস্ট ইয়ার পিভি ফ্যাক্টর। লাস্ট ইয়ারের এই যে এখানে আমাদের পিভি ফ্যাক্টরটা বের করব, লাস্ট ইয়ার পঞ্চম বছর যদি লাস্ট ইয়ার হয় তাহলে পঞ্চম বছরে যে পিভি ফ্যাক্টর আছে সেই পিভি ফ্যাক্টর নিয়ে এসে এখানে আমরা স্যালভেজ ভ্যালুকে গুণ করব। কেন? কারণ আমরা
এই যে স্যালারি ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা কখন পাচ্ছি, লাস্ট ইয়ারে গিয়ে পাচ্ছি। এই জন্য আমরা এই লাস্ট ইয়ারে পি ফ্যাক্টর দিয়ে স্যালারি ভ্যালুকে গুণ করে এই পাশে বার করে দেবো, দিয়ে এটা আমরা এখান থেকে বাদ দিব। বাদ দিলে যেটা আসবে এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, কিসের ক্ষেত্রে, বাইং অপশানের ক্ষেত্রে। এখন আমি দেখাচ্ছি যে এনপিভির আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা কী করে বের করতে হয়। ডিসকাউন্ট ফ্যাক্টর দেখো, এই যে এখানে লিখছি আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট 7% কি 6% কি 8%, একটা পার্সেন্ট উল্লেখ থাকবে। তো এটা হচ্ছে আমরা নোট আকারে নিচে দেখিয়ে দিয়েছি যে ডিসকাউন্ট ফ্যাক্টরের মান নির্ণয় কী করে করব। ক্যালকুলেটারে প্রথমে আমরা 1 চাপবো, 1 প্রথমে 1, তারপরে সমান, তারপরে ক্যালকুলেটারে ভাগ চিহ্ন চাপবো, বাটন, প্রথমে 1, তারপরে সমান, তারপরে ভাগ, তারপর এখানে 1 প্লাস আই বলতে এখানে 7% আছে বা 6% আছে বা 10% যেটাই থাকবে, সেই পার্সেন্টেন্সের পার্সেন্ট চিহ্ন বাদ দিয়ে 0.10, তাহলে 1 প্লাস 0.10, তাহলে কত আসবে 1.10, আমরা সরাসরি লিখবো 1.10। তারপরে একবার সমান দিলে ফার্স্ট ইয়ারের ভি ফ্যাক্টরের মান, দুইবার সমান দিলে সেকেন্ড ইয়ারের ভি ফ্যাক্টর মান, আবার সমান দিলে থার্ড ইয়ার, আবার সমান দিলে ফোর্থ ইয়ার, আরেকবার সমান দিলে ফিফথ ইয়ারের ভি ফ্যাক্টরের মানটা পেয়ে দেবো। কীভাবে, নিচে একটা উদাহরণ দিয়ে আমি দেখাই দিয়েছি কীভাবে এটা আসবে। আয়ের মান যদি 10% হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো, ক্যালকুলেটারে প্রথমে 1 চাপবো, তারপরে সমান চিহ্ন, তারপর ভাগ চিহ্ন, তারপরে 1.10, একবার সমান দিলে ফার্স্ট ইয়ারের ভি ফ্যাক্টর, আবার সমান চিহ্ন থাকলে সেকেন্ড ইয়ার, আবার সমান চিহ্ন থার্ড ইয়ার, আবার সমান চিহ্ন থাকলে ফোর্থ ইয়ার, আবার সমান চিহ্ন চাপলে ফিফথ ইয়ারের পি ফ্যাক্টরের মানটা পেয়ে দেবো। এই মানগুলো আমরা উপরে যে ডিসকাউন্ট ফ্যাক্টর বলে কলাম লিখে রাখছি, এই যে একটা কলাম ডিসকাউন্ট ফ্যাক্টরে, প্রত্যেকটা কলামে আলাদা আলাদাভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে যে মান আছে সেই মানগুলো বসিয়ে দেবো। এটা হলো আমাদের বাইং অপশানের সম্পূর্ণ পদ্ধতি, মানে বাইং অপশানের সম্পূর্ণ সিস্টেম সম্পূর্ণ এটা শেষ হয়ে গেল। আমরা এখন লিজ অপশানে যাচ্ছি। দেখো, লিজ অপশানের ক্ষেত্রে যেটা করতে হবে, লিজ অপশান, এখন লিজ অপশান আমরা প্রথমে অ্যানুয়াল পেমেন্ট বের করব, ইনস্টলমেন্ট মাইনাস মেনটেন্যান্স কস্ট। ইনস্টলমেন্ট এখানে লিজ অপশানের ক্ষেত্রে বলে দিবে যে লিজ রেন্ট দিতে হবে প্রত্যেক বছরের শেষে এত টাকা উল্লেখ করে থাকবে। আর যেহেতু লিজ অপশান এটা লিজ নেওয়া, লিজ দাতা যে লিজ দিয়েছে আর যে লিজ নিয়েছে, যে লিজ নিয়েছে অঙ্কে সাধারণত উল্লেখ করে দেয় যে মেনটেন্যান্স কস্টটা কে বহন করবে, লিজ দাতা বহন করবে। যদি লিজ দাতা বহন করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি লিজ ইনস্টলমেন্ট যেটা থাকবে সেই ইনস্টলমেন্ট থেকে মেনটেন্যান্স কস্টটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেখাবো। তাহলে ইনস্টলমেন্ট মাইনাস মেনটেন্যান্স কস্ট। আর যদি উল্লেখ নাও থাকে তখন সেক্ষেত্রে আমরা কি করব, ইনস্টলমেন্ট থেকে আমরা সবসময় মেনটেন্যান্স কস্টটাকে বাদ দিয়ে এখানে লিজ পেমেন্ট বা অ্যানুয়াল পেমেন্টটা দেখাবো। তাহলে অ্যানুয়াল পেমেন্ট বের করলাম, তারপরে কী আসবে, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিভি অফ এনসিও অফ লিজ অপশান। এখন লিজ অপশানের ক্ষেত্রে যে টাকাটা দিচ্ছে টোটাল, সেই টাকাটার বর্তমান মূল্য কত এটা বের করবো। এখন এটার ক্ষেত্রে দুইটা অপশান আছে, পেইড ইন অ্যাডভান্স, লিজ পেমেন্ট পেইড ইন অ্যাডভান্স যদি বছরের শুরুতে দেয় তাহলে একটা ক্ষেত্রে সূত্র, আর যদি বছরের শেষে দেয় তাহলে একটা শক দুই রকম আসবে, একটা হচ্ছে বছরের শেষে কিস্তি দিলে, একটা বছরের শুরুতে কিস্তি দিলে। তো এখানে আমরা ইফ ইনস্টলমেন্ট পেইড অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, যদি বছরের শেষে দেয়, যদি কিস্তিটা বছরের শেষে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের টেবিলটা আসবে এরকম। ফার্স্টে 1 নম্বর কলমে আসবে ইয়ার 1 থেকে 5, আমরা ধরে নিলাম যে 5 বছরের জন্য লিস্টটা নিয়েছে, তাহলে কী আসবে 1 থেকে 5, একবারে লিখবো আমরা 1 থেকে 5। তারপর আসবে অ্যানুয়াল পেমেন্ট, এখানে অ্যানুয়াল পেমেন্ট এইখানে যেটা পাবো সেটা এখানে লিখবো। আর তারপর 3 নম্বরে আসবে ট্যাক্স, ট্যাক্স পাবো কী করে, 2 নম্বরকে ট্যাক্স রেট দিয়ে গুণ করবো, তাহলে আমরা কী পাবো, ট্যাক্সের পরিমাণটা পাবো। তারপরে 4 নম্বরে আসবে 2 থেকে 3 বাদ, 2 থেকে 3 বাদ দেবো, অ্যানুয়াল পেমেন্ট থেকে ট্যাক্সটাকে বাদ দিব, তাহলে পেয়ে যাবো এনসিও। এবার এই এনসিওকে ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট X%, মানে ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা আগের অংশে যেটা পেয়েছি 4 নাম্বার 5 নাম্বার স্টেপে পেয়েছিলাম, আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট, যেটা ডিসকাউন্ট ফ্যাক্টর হিসেবে আমরা ওখানে ব্যবহার করেছি, ওই ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা এখানে নিয়ে এসে ব্যবহার করব। একই রকম ডিসকাউন্ট ফ্যাক্টর হতে হবে দুটোতেই। তো এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা এখানে 1 থেকে 5 বছরে একবারে বের করতে হয়। কী করে বের করতে হয় এটার সিস্টেম আমি পরে দেখাচ্ছি। ডিসকাউন্ট ফ্যাক্টরের মান বের করব, করে আমরা এখানে বসাবো, দিয়ে এটা আর এটা গুণ করব, করে এই পাশে পার করে দেবো, দিয়ে যেটা আসবে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা পিভি। কার ক্ষেত্রে এটা পাবো কী করে, আমরা 4 আর 5 গুণ করলে, 4 আর 5, 4 নম্বর কলাম আর 5 নম্বর কলাম গুণ করলে পেয়ে যাবো পিভির পরিমাণ। এটা নিচে নামিয়ে দিব, এটাকে বলবো টোটাল পিভি। যদি বছরের শেষে কিস্তি দেয় তাহলে আমাদের টেবিলটা হবে এমন,
আর যদি বছরের শুরুতেই আমাদের কিস্তিটা দেয় বছরের শুরুতে, তাহলে সেক্ষেত্রে টেবিলটা একটু চেঞ্জ হবে। সেটা কি, এই যে লিখছি, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিভি অফ এনসিও অফ লিজ অপশান ইফ ইনস্টলমেন্ট পেইড অ্যাট দ্য বিগিনিং অফ ইয়ার। যদি বছরের শুরুতেই ইনস্টলমেন্টটা প্রদান করে, তাহলে সেক্ষেত্রে আমাদের টেবিলটা আসবে এরকম। প্রথমে আসবে ইয়ার, প্রথমে 0 বছর, 0 বছর মানে বছরের শুরুতেই দিচ্ছে, তাই এখানে 0 লিখতে হবে। আর অ্যানুয়াল পেমেন্ট যেটা আছে এটা লিখবো আমরা। আর বছরের শুরুতেই যেহেতু কিস্তি দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না, এই জন্য ট্যাক্সের ঘর ফাঁকা। আর এখানে এনসিও কী আসবে, অ্যানুয়াল পেমেন্ট থেকে ট্যাক্সটা বাদ দিব, ট্যাক্স 0, তাহলে এটা এখানে চলে আসবে। আর আজকের 1 টাকার মূল্য 1 টাকাই, এই জন্য এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা কোনো কমাবো না, 1 টাকায় লিখবো 1.0 ডিসকাউন্ট ফ্যাক্টরের মান। আর এটাতে এটাকে গুণ করলে আমরা যে টাকাটা পেয়েছি ওইটাই এখানে চলে আসবে। তারপরে একটা কিস্তি শেষ, আর থাকলো 4টা কিস্তি, তাহলে 1 থেকে 4 একবারে লিখবো, কিস্তির পরিমাণটা এখানে লিখবো। তারপরে এখানে ট্যাক্স দিতে হবে, এখানে ট্যাক্স রেট দিয়ে এটাকে গুণ করব, তাহলে ট্যাক্সের পরিমাণ পাবো। এই ট্যাক্সের পরিমাণটা এখান থেকে বাদ দিলে আমরা পাবো কি, এনসিওর পরিমাণ। এবার আমরা এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর 1 থেকে 4 যেহেতু লেখা আছে, তাহলে সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে আমরা বের করে নিব ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট x% দিয়ে 1 - 1/1 + i⁴n ডিভাইড বাই i। এখানে আইটা কত পার্সেন্ট, এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরের যে মানটা থাকবে সেই মানটা আমরা এখানে আয়ের জায়গায় বসিয়ে দেবো। 10% যদি থাকে তাহলে 0.10 আসবে। আর এনের মানটা এখানে বসবে 1 থেকে 4 যেহেতু লেখা আছে, তাহলে এখানে 1 থেকে 4 থাকার কারণে আমরা এখানে 4 লিখবো, 4। আর এখানে আই বলতে এই যে এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা এখানে বসিয়ে দেবো, এই মানটা এখানে বসবে। 10% হলে 0.10, 7% হলে 0.07। এটা দিয়ে ক্যালকুলেশন করে এখান থেকে পেয়ে যাবো কি একটা মান, যে মানটা পাবো সেই মানটা আমরা এখানে বসাবো। এইটা আর এটা গুণ করলে চলে আসবে এই মানটা। এবার লাস্ট ইয়ারে কোনো ইনস্টলমেন্ট থাকবে না বা অ্যানুয়াল পেমেন্ট থাকবে না লাস্ট ইয়ারে, কিন্তু লাস্ট ইয়ারে অবশ্যই ট্যাক্স দিতেই হবে। এখানে যে ট্যাক্সটা দিয়েছে সেই ট্যাক্সটাই আমরা এখানে লিখতে হবে। এখন এখানে তো 0 মান নাই, 0 থেকে এই মানটা বাদ দিলে এখানে কী আসবে, নেগেটিভ আসবে। তো নেগেটিভে আমরা একটা মান পেলাম, 4 নম্বর, এটাকে বলবো এনসিও। আর এটা কত, 5ম বছর যেহেতু, তাহলে 5ম বছরের পি ফ্যাক্টর যেটা পাবো, 5ম বছরের পি ফ্যাক্টর আমরা পাবো হচ্ছে ইয়েতে, প্রথম যে বাইং অপশানটা করেছিলাম, বাইং অপশানের লাস্ট বছরে বা 5ম বছরে যে পি ফ্যাক্টর পেয়েছি ওইটা নিয়ে এসে এখানে বসাবো। এটা গুণ করে আমরা এই পাশে বসালে এটা মাইনাসে আসবে। আর এই দুইটা যোগ আর এটা মাইনাস করলে এখানে টোটাল পিভির পরিমাণ পাবো। তো টোটাল পিভির পরিমাণ যেটা পেলাম, এই পিভির পরিমাণ আর বাইং অপশানে পিভির পরিমাণ, এই দুই পিভির মধ্যে তুলনা করে তারপরে আমরা কি করব, কমেন্ট করব। এখন এখানে আমরা এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরের মান বের করেছি কত দিয়ে, 4 দিয়ে। এখানে 1 থেকে 4 লেখা ছিল তাই 4 দিয়েছি। আর এর আগেটাতে ছিল 1 থেকে 5 একবারে, তো লাস্টে 5 লেখা ছিল, তাই আমরা সেই ক্ষেত্রে কী করব, 5 লিখব। 5 লিখে এখান থেকে ক্যালকুলেশন করে মানটা পাবো। যে মানটা পাবো এই মানটা আমরা উপরের অপশানের ক্ষেত্রে বলছি, ওই মানটা আমরা দিয়ে এইখানে বসিয়ে দিব, দিয়ে এইখানে ক্যালকুলেশনটা কমপ্লিট করব। এবার দেখো আমরা কমেন্ট করব কীভাবে, কমেন্ট এরিয়াটাও বলে দিচ্ছি যে কখন কোন কমেন্ট করতে হয়। নোট 1 আমরা এখানে নোট আকারে বোঝাচ্ছি, লিখে দিয়েছি, তোমরা একটু মনে রাখো, এভাবে আমাদের কমেন্টগুলো করতে হবে। যদি বাইং অপশান বা বাইং অল্টারনেটিভ এ নির্ণীত এনপিভি এর মান লিজ অপশান বা লিজ অল্টারনেটিভ এ নির্ণীত এনপিভি এর মানের চেয়ে কম হয়, তাহলে বাইং অপশান সিলেক্ট করতে হবে। তার মানে কি, বাইং অপশানের মান কম, বাইং অপশানের এনপিভির মানটা ছোট আর লিজ অপশানের এনপিভির মানটা বড়, তাহলে আমরা লিজ অপশানে যেহেতু বেশি খরচ হচ্ছে, সুতরাং লিজ অপশানটা না গ্রহণ করে আমরা কোনটা করব, বাইং অপশানটা গ্রহণ করব। সেক্ষেত্রে আমরা কমেন্ট লিখবো শুধু এতটুকু, বাইং অপশান শুড বি সিলেক্টেড, যথেষ্ট। আর 2 নম্বরের ক্ষেত্রে নোট 2, এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে উল্টাটা, ঠিক অপোজিট যে কথাটা বললাম তার উল্টা। যদি বাইং অপশানের বা বাইং অল্টারনেটিভ এর নির্ণীত এনপিভি এর মান বড় আর লিজ অপশানে এনপিভির মানটা ছোটো, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিজ অপশানটা সিলেক্ট করব। তো ওটাই লিখবো, কমেন্ট লিজ অপশান শুড বি সিলেক্টেড। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পারছো। এটা যদি মনে রাখতে পারো তাহলে এই লিজ অপশানের যে অঙ্কগুলো আসে সবগুলো অঙ্কই তোমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।